16 মের পর আবার বাড়ছে লকডাউন। মাস্ক পরতে বাধ্য করতে পুলিশকে দেয়া হতে পারে বিচারিক ক্ষমতা। গত কয়েকদিনের তুলনায় সড়কে কমেছে ঘরমুখো মানুষের চাপ, ভিড় কম ফেরিঘাটেও। করোনায় মৃত্যু আরও 31 জনের, শনাক্ত 1290 রোগী, শনাক্তের হার বেড়ে 9% ওপর। চট্টগ্রামে মিতু হত্যা মামলায় গ্রেপ্তার সাইদুল ইসলাম সাকু 4 দিনের রিমান্ডে, হত্যাকাণ্ডে মোটরসাইকেল সরবরাহের অভিযোগ। স্বাগত সংবাদ সন্ধ্যায়, সঙ্গে আছি আমি অনিমেষ কর। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। 16 মের পর আরেক দফা বাড়ছে লকডাউন, আর এর মেয়াদ 7 দিন হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এছাড়া মাস্ক পরা বাধ্যতামূলক করতে পুলিশকে দেয়া হতে পারে বিচারিক ক্ষমতা। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় 14 থেকে 21 এপ্রিল পর্যন্ত সর্বাত্মক লকডাউন দিয়েছিল সরকার। এরপর আসে 22 থেকে 28 এপ্রিল পর্যন্ত তা বাড়ানোর প্রজ্ঞাপন। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় এর মেয়াদ বাড়ে 16 মে পর্যন্ত। শুরুতে কঠোর বিধিনিষেধের কথা বলা হলেও এ লকডাউন চলেছে ঢিলেঢালাভাবেই। লকডাউনের মেয়াদ যখন প্রায় শেষের দিকে, তখন নতুন সিদ্ধান্তের কথা জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। আমরা আমাদেরটা কমিয়েছি আমাদের বিধিনিষেধের মধ্য দিয়ে, কিন্তু এই ঈদ উপলক্ষে যেভাবে মানুষজন এই যে মাস্ক না পরা, তারপরে কিছু সংখ্যক লোক এই যে বাড়িতে যাওয়া, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে ভাবাচ্ছে এবং আমাদের ধারণা যে এটাও একটা সায়েন্স, হয়তোবা ঈদের পরে আবার বেড়ে যাবে। তো সেই আশঙ্কা থেকে হয়তো আমাদের পরিকল্পনা, আমরা চিন্তাভাবনা করছি যে ঈদের পরে আরও 1 সপ্তাহ আমরা এই বিধিনিষেধটাকে আমাদের চলমান রাখা। ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়া সহ করোনার সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্যবিধি নিশ্চিতে সরকার আরও কঠোর হবে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। অবশ্যই শতভাগ মাস্ক পরাতে হবে, বিশেষ করে আপনার সিটি কর্পোরেশন, জেলা শহরগুলোতে এবং পৌরসভাগুলোতে। তো সেক্ষেত্রে সরকারের পরিকল্পনা আছে যে আমরা এটাকে আমাদের যে আইনটি আছে, আইনের কিছু সংশোধনী এনে যদি আমরা সেভাবে পুলিশকে নির্বাহী ক্ষমতা দিয়ে আমাদের কিছু কাজ করা যায় কি না, এই বিষয়গুলো নিয়ে আমরা একটা আলোচনা করছি। এর আগে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানেও চলমান লকডাউনের মেয়াদ বাড়ানোর ইঙ্গিত দেন তথ্যমন্ত্রী। ক্রমাগত লকডাউন দেওয়া সেটি কোনো সমাধান নয়, কিন্তু জনগণ যদি স্বাস্থ্য সুরক্ষা বিধিমালা মেনে না চলে, তাহলে সরকারকে আবারও লকডাউন প্রলম্বিত করতে হবে। সুতরাং লকডাউন সরকার দিতে চায় তা নয়, কিন্তু মানুষের জীবনের নিরাপত্তা দেওয়ার স্বার্থেই লকডাউন দিতে হচ্ছে। 16 মের পর এই লকডাউন আরও 7 দিন বাড়তে পারে, এখন প্রজ্ঞাপনের কাজ চলছে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের আগের দিনও ঢাকা ছাড়ছে মানুষ, তবে গত কয়েকদিনের তুলনায় যাত্রীর চাপ অনেক কম। যাত্রী কম থাকায় ভাড়াও কিছুটা কমেছে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঢাকার বিভিন্ন পয়েন্ট থেকে ছাড়ছে দূরপাল্লার বাস। জরুরি কাঁচামাল পরিবহনের স্টিকার লাগানো মালবাহী এ গাড়িটি এখন যাত্রীবাহী পরিবহন। রোদ বৃষ্টি উপেক্ষা করে ঈদ করতে এভাবেই ঢাকা ছাড়ছেন শত শত মানুষ। দেশের বাপ মা আছে না, তাদের সাথে ঈদ করতে হবে না, তারা দেখা লাগবে না। 1 বছর হলে বাড়িতে যাই আমরা। আমার দেশের বাড়িতেই সব, আমরা ঢাকা আইসি কাজ করে খাই, আমার বাড়িতে যাওয়া লাগে না। কোন গত কয়েকদিনের তুলনায় বৃহস্পতিবার রাজধানীর গাবতলী, আমিনবাজার সহ ঢাকা ছেড়ে যাওয়ার বিভিন্ন পয়েন্টে যাত্রী চাপ বেশ কম। আজকে যাত্রী নেই, আচ্ছা সব পুরো ফাঁকা। আজকে কালকে কালকে চলে গেছে। খাইলা গাড়ি নিয়ে যাইতে হইতেছে, কোনো যাত্রী নাই। প্রশাসনের লোকও দাঁড়াইবার দিতেছে না, আমরা যাত্রীও পাইতেছি না। নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীর আব্দুল্লাহপুর থেকে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। এসব বাসে সামাজিক দূরত্ব সহ অন্যান্য স্বাস্থ্যবিধি একেবারেই মানছে না কেউ। তবে গাবতলীতে কিছুটা নজরদারি দেখা যায় পুলিশের। না আগে ঢুকতে দিত, স্ট্যান্ড তো ঘুরতে দিত, আর এখন মনে আজকে ঈদে লেগে দিকে ঢুকতেছে। না, আমাদের ভিতর যে একটা সচেতনতা বা একটা কি বলবো, যে একটা মিনিমাম স্বাস্থ্যবিধি, এটা নাই। আব্দুল্লাহপুর থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, কোনো আন্তজেলা বাস যদি ঢাকা থেকে বের হওয়ার চেষ্টা করে, আমরা তাদেরকে আবার ইউটার্ন করে ঢাকার ভিতরে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করতেছি।
আর বাইরে থেকে কোনো বাস আমাদের দৃষ্টিতে আসে নাই। এদিকে গণপরিবহন স্বল্পতায় অনেকে ঝুঁকি নিয়ে মোটরসাইকেলে করে রওনা হচ্ছেন দূরের গন্তব্যে। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মুন্সিগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটে আজও ভিড় রয়েছে ঘরমুখো মানুষের। সকাল থেকেই নানা উপায়ে ঘাটে জড়ো হচ্ছেন তারা। তবে গত কয়েকদিনের তুলনায় আজ চাপ কিছুটা কম। ঘাটে চলাচল করছে সবগুলো ফেরি, এতে যাত্রী ভোগান্তিও কমেছে। সকালের দিকে যাত্রীর ভিড় বাড়লেও দুপুরের পর থেকে তা কমে এসেছে। এছাড়া নিষেধাজ্ঞা অমান্য করে যাত্রী নিয়ে ঘাট এলাকা ছেড়ে গেছে অনেক ট্রলার। তবে পরবর্তীতে নজরদারি বাড়ানো হয় ঘাট এলাকায়। যাত্রীরা জানান, যানবাহন না থাকায় অনেকেই দীর্ঘ পথ হেঁটে পৌঁছান ঘাট এলাকায়। কয়েক দফা বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়তে হয় তাদের। তবে শিমুলিয়ার চেয়ে যাত্রীর চাপ কিছুটা কম মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে। ফেরি চলাচল স্বাভাবিক থাকায় নদী পারাপারে তেমন সমস্যা হচ্ছে না। গত কয়েকদিন ধরে করোনা সংক্রমণ কমলেও আবার বেড়েছে শনাক্তের হার। বুধবার শনাক্তের হার 7.45 হলেও বৃহস্পতিবার এক লাফে বেড়ে হয়েছে 9.58%। তবে কমেছে মৃত্যু। আগের দিন 40 জনের মৃত্যু হলেও বৃহস্পতিবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় প্রাণ গেছে 31 জনের। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় 459টি ল্যাবে 13,471 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1,290 জনের। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 7,78,687 জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 9.58%। একদিনে করোনায় মৃত্যু হয়েছে আরও 31 জনের। মৃতদের মধ্যে পুরুষ 17 এবং নারী 14 জন। এ নিয়ে মোট প্রাণহানি 12,076 জনের। ঈদ উপলক্ষে চলাচল বাড়ায় সংক্রমণ বাড়ার আশঙ্কা স্বাস্থ্য অধিদপ্তরের। সংক্রমণের হার নিয়ন্ত্রণে রাখতে সবার স্বাস্থ্যবিধি মানার উপর জোর দেওয়া হচ্ছে। আমরা যদি একটু স্বাস্থ্যবিধি মেনে চলি তাহলে এই সংখ্যাটি আর বাড়বে না। কিন্তু আমরা দেখেছি যে গত কিছুদিন ঈদের বন্ধে বাড়ি যাবার জন্য আমাদের জনসাধারণ যেভাবে উদ্গ্রীব হয়ে সমস্ত বিধিনিষেধ উপেক্ষা করে ছুটে গেছেন, আমরা আশঙ্কা করি যে এটি হয়তো আমাদের জন্য বড় একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে আগামী দিনগুলোতে। সেই চ্যালেঞ্জও মোকাবেলা করবার জন্য আমরা কাজ করছি। এদিকে নতুন করে দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন 1,370 জন। এখন পর্যন্ত মোট সুস্থ 7,19,619 জন। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদ উল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছি প্রধানমন্ত্রীর ভাষণে। আবার এসেছে পবিত্র ঈদ উল ফিতর। অমন রমজানের ওই রোজা শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী এই গান গেয়ে আমরা স্বাগত জানাই পবিত্র ঈদ উল ফিতরকে। আমি বাংলাদেশের জনগণ সহ বিশ্ববাসী সকলকে পবিত্র ঈদ উল ফিতরের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। এই পবিত্র দিন উপলক্ষে আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধা জানাই জাতীয় 4 নেতার প্রতি। স্মরণ করছি মুক্তিযুদ্ধের 23 লাখ শহীদ ও 2 লাখ নির্যাতিত মা বোনকে। শ্রদ্ধা জানাই সকল বীর মুক্তিযোদ্ধাকে। আমি স্মরণ করছি 75 সালের 15ই আগস্টের কাল রাতে ঘাতকদের হাতে নিহত আমার মা বেগম ফজিলতুন্নেসা মুজিব, 3 ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল ও আমার 10 বছরের ছোট্ট ভাইটি শেখ রাসেলকে। কামাল জামালের নবপরিণীত বধূ সুলতানা কামাল ও রোজি জামাল সহ আমার মুক্তিযোদ্ধা চাচা শেখ আবু নাসের এবং অন্যান্য শহীদদেরকে। প্রিয় দেশবাসী, বিগত 1 বছরের বেশি সময় ধরে বিশ্ব এক গভীর সংকটের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে। কোভিড-19 নামক এক মরণঘাতী ব্যাধি মানুষের স্বাভাবিক জীবনযাত্রা অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। দ্রুত ছড়িয়ে পড়ার ক্ষমতা সম্পন্ন এই ভাইরাস একদিকে যেমন অগণিত মানুষের জীবন কেড়ে নিচ্ছে, অন্যদিকে ক্ষতি সাধন করছে মানুষের জীবন জীবিকার। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা এবং অর্থনীতির উপর ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলছে এই ভাইরাস। গত বছর শেষ দিকে যখন বিশ্বব্যাপী সংক্রমণ অনেকটা কমতে শুরু করেছিল, তখন সকলের সঙ্গে আমরাও আশান্বিত হয়েছিলাম যে বিশ্ববাসী বুঝি এই মরণঘাতী ভাইরাস থেকে মুক্তি পেতে যাচ্ছে। কিন্তু মার্চের মাঝামাঝি থেকে দ্বিতীয় ঢেউ আমাদের সকল পরিকল্পনা ও প্রত্যাশাকে নস্যাৎ করে দেয়।
মানুষের মাধ্যমে এই ভাইরাস ছড়ায়। কাজেই জনসমাগম এড়াতে না পারলে এ রোগকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয়। এ কারণে কষ্ট হবে জেনেও আমরা বাধ্য হয়েছি মানুষের স্বাভাবিক চলাচলের উপর বিধিনিষেধ আরোপ করতে। দোকানপাট, শপিং মল সহ ব্যবসা প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যবিধি মেনে চালু রাখতে হচ্ছে। এই কারণে গণপরিবহন চলাচলের উপর বিধিনিষেধও আরোপ করা হয়েছে। এমনি এক অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে এবারও আমাদের ঈদ উল ফিতর উদযাপন করতে হচ্ছে। আমরা ঈদ উদযাপন করব তো অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে। কোনোভাবেই এই ঈদ উদযাপন যাতে করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধির উপলক্ষ না হয়ে ওঠে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। জনগণের প্রতি অনুরোধ, আপনারা আবেগের বশবর্তী হয়ে আত্মীয় স্বজনের সঙ্গে ঈদের ছুটি কাটাতে যাবেন না। অনেকের কোনো বাহ্যিক লঙ্ঘন না থাকায় আপনি বুঝতে পারবেন না যে আপনার পাশের ব্যক্তিটি করোনা ভাইরাস বহন করছে। এর ফলে আপনি যেমন করোনা ভাইরাসের ঝুঁকিতে পড়বেন, তেমনি আপনার নিকটাত্মীয় বা পাড়া প্রতিবেশীকে ঝুঁকির মুখে ফেলবেন। মনে রাখবেন, সবার উপরে মানুষের জীবন। বেঁচে থাকলে আসছে বছর আবার আমরা আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারবো। এই ভাইরাসের বিস্তার প্রতিরোধে গত বছর মতো এবছরও ঈদগাহ ময়দান ঈদের জামাত অনুষ্ঠানে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মসজিদে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ আদায় করতে হবে। আসুন আমরা সবাই যে যেখানে আছি সেখানে থেকেই ঈদের আনন্দ উপভোগ করি। বিত্তবান যারা আছে বা যাদের সামর্থ্য আছে তাদের প্রতি অনুরোধ, এই দুঃসময় আপনার দরিদ্র প্রতিবেশী, গ্রামবাসী বা এলাকাবাসীর পাশে দাঁড়ান। তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিন। আপনার সাহায্য হয়তো একটা পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটাবে। দেখবেন তাদের হাসি মুখ আপনার হৃদয় মনকেও পরিপূর্ণ করে তুলবে ঈদের আনন্দে। মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় কর্তব্য। আমরা যেন এই কর্তব্য ভুলে না যাই। বাংলার কবি কামিনী রায় বলেছেন, আপনারে লয়ে বিব্রত রহিতে আসেনি কেহ অবনী পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে। প্রিয় দেশবাসী, ডাক্তার, নার্স, অন্যান্য স্বাস্থ্যকর্মী সহ কয়েকটি পেশার কর্মীগণ জীবনের ঝুঁকি নিয়ে সামনে থেকে কোভিড-19 রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। আবার আইন শৃঙ্খলা বাহিনী, সশস্ত্র বাহিনীর সদস্যগণ সহ কেন্দ্রীয় ও মাঠ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ লকডাউন বা চলাচলের বিধিনিষেধ বলবৎ করতে মাঠে সক্রিয় ভূমিকা পালন করছেন। ত্রাণ সামগ্রী বিতরণ সহ সরকারের নানা কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছেন। সংবাদকর্মীগণ সংক্রমণের ঝুঁকি উপেক্ষা করে সংবাদ পরিবেশনের কাজ করে যাচ্ছেন। সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে বহু স্বাস্থ্যকর্মী, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং বিভিন্ন সংস্থার কর্মকর্তা কর্মচারী প্রাণ হারিয়েছেন। এছাড়া গত 1 বছর আমরা আমাদের অনেক প্রিয়জনকে হারিয়েছি। আমি সকলের রুহের মাগফিরাত ও আত্মার শান্তি কামনা করছি। শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আমরা যেমন সর্বাত্মক ব্যবস্থা নিয়েছি, তেমনি আক্রান্তদের চিকিৎসায় সর্বোচ্চ উদ্যোগ নিয়েছি। ইতিমধ্যে আমরা চিকিৎসা সক্ষমতা অনেক গুণ বৃদ্ধি করেছি। সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি খাতের উল্লেখযোগ্য সংখ্যক হাসপাতালকেও আমরা করোনা ভাইরাস চিকিৎসায় সম্পৃক্ত করেছি। গত মাসে মহাখালী ডিএনসিসি মার্কেটে 2000 শয্যার কোভিড-19 হাসপাতাল স্থাপন করা হয়েছে। গত বছর মহামারী শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত 6166 জন ডাক্তার, 5054 জন নার্স এবং প্রায় 4500 অন্যান্য স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হয়েছে। জেলা হাসপাতালগুলো সহ দেশের 130টি সরকারি হাসপাতালে কেন্দ্রীয়ভাবে অক্সিজেন সরবরাহ ব্যবস্থা চালু করা হয়েছে। তবে করোনা ভাইরাস প্রতিরোধে নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব সবচেয়ে বেশি। এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মাস্কের ব্যবহার অত্যন্ত ফলপ্রসূ বলে প্রমাণিত হয়েছে। কাজে বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন।
পাশাপাশি যথাসম্ভব ঘন ঘন সাবান পানি দিয়ে হাত ধুয়ে নিন অথবা স্যানিটাইজার দিয়ে হাত জীবাণুমুক্ত করুন। সামাজিক দূরত্ব বজায় রাখুন। সেই সাথে সাথে আপনারা নিজেরা গরম পানির ভাপ নিতে পারেন। প্রিয় দেশবাসী, সবচেয়ে কার্যকর এবং পরীক্ষিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়েই আমরা গণ টিকাকরণ কার্যক্রম শুরু করেছি। আপনারা জেনেছেন ভারতীয় কর্তৃপক্ষ টিকা রপ্তানির উপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে, ফলে সরবরাহ ব্যবস্থায় কিছুটা সমস্যার সৃষ্টি হয়েছে। এমত অবস্থায় আমরা বিকল্প উৎস থেকে টিকা সংগ্রহের উদ্যোগ নিয়েছি। ইতিমধ্যে রাশিয়া এবং চীনের টিকা উৎপাদনকারী সংস্থার সঙ্গে আমাদের আলোচনা চলছে। উপহার হিসেবে চীনের কাছ থেকে টিকা আমরা ইতিমধ্যে পেয়ে গেছি। আমরা টিকা পাওয়ার জন্য আমেরিকার কাছে অনুরোধ জানিয়েছি। বিশ্ব টিকাকরণ সংস্থা কোভ্যাক্সের কাছ থেকেও আমরা উল্লেখযোগ্য পরিমাণ টিকা পাব। বিভিন্ন উৎস থেকে আমরা 1 কোটি টিকা ক্রয়ের ব্যবস্থা নিয়েছি। খুব শীঘ্রই দেশে টিকা আনতে শুরু করবে। তাছাড়া দেশেই যাতে টিকা উৎপাদন করতে পারি সে ব্যবস্থা আমরা নিয়েছি। নিজেদের টিকা তৈরিতে কয়েক মাস সময় লাগবে। আমরা দেশের সকল নাগরিককে টিকার আওতায় নিয়ে আসব ইনশাল্লাহ। প্রিয় দেশবাসী, প্রাণঘাতী করোনা ভাইরাস শুধু মানুষের জীবন কেড়ে নিচ্ছে না, এই ভাইরাস বিশ্ব অর্থনীতিতে বিপর্যস্ত করে ফেলেছে। সংক্রমণ এড়াতে লকডাউন বা সাধারণ ছুটি বলবৎ করতে হয়েছে। আমরা গত বছর একটানা 2 মাসেরও বেশি সাধারণ ছুটি বলবৎ করেছিলাম। দ্বিতীয় ঢেউ আঘাত হানার পর গত মাসের 5 তারিখ থেকে পর্যায়ক্রমে লকডাউন কার্যকর করা হয়েছে। এর ফলে অগণিত মানুষের রুটি রুজির উপর আঘাত এসেছে, কিন্তু এই কঠোর ব্যবস্থা গ্রহণ করা ছাড়া বিকল্প কোনো উপায় ছিল না। কারণ আমাদের স্মরণ রাখতে হবে, প্রতিটি দেশেরই স্বাস্থ্য অবকাঠামোর একটি নির্দিষ্ট সক্ষমতা রয়েছে। হঠাৎ করে দ্রুত গতিতে রোগী বাড়তে থাকলে তখন সেবা দেওয়া অসম্ভব হয়ে পড়ে। আপনারা দেখেছেন উন্নত দেশগুলো পর্যন্ত করোনা রোগীর সেবা দিতে হিমশিম খাচ্ছে। সেজন্য আমাদের কোনোভাবেই রোগীর সংখ্যা বাড়তে দেয়া যাবে না। তবে আমরা জীবন ও জীবিকার মধ্যে একটা সামঞ্জস্য বজায় রাখার চেষ্টা করে যাচ্ছি। যারা কর্মহীন হয়ে পড়েছেন তাদের সহায়তার জন্য সরকার সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করেছে। গত বছর করোনা ভাইরাস আঘাত হানার পর থেকে চলতি মাস পর্যন্ত সর্বমোট 1,29,617 কোটি টাকার সহায়তা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে 15 দিনের প্যাকেজের আওতায় 21টি খাতে সর্বমোট 1,21,353 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আর অনুদান বাবদ 8,260 কোটি টাকারও বেশি টাকা বিতরণ করা হয়েছে। গত বছর সাময়িক কর্মহীন 36,50,000 মানুষকে 2,500 টাকা করে মোট 912 কোটি 50 লাখ টাকা দেওয়া হয়েছে। এবছরও সমসংখ্যক মানুষকে একই হারে 912 কোটি 50 লাখ টাকা বিতরণ করা হয়েছে। এছাড়া ত্রাণ মন্ত্রণালয় 607 কোটি টাকা বিতরণ করেছে। দিনমজুর, পরিবহন শ্রমিক, সাধারণ শ্রমিক, নিম্ন আয়ের মানুষ, মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী, মসজিদের ইমাম মুয়াজ্জিন, অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের সেবকগণ, বেসরকারি স্কুল কলেজের শিক্ষক ইত্যাদি পেশার মানুষজন এই সহায়তা কর্মসূচির আওতায় এসেছেন। মুজিব বর্ষ উপলক্ষে আশ্রয়ণ 2 প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে 65,654টি ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। দ্বিতীয় পর্যায়ে 53,434টি গৃহ নির্মাণের কাজ চলছে। এ নিয়ে মোট গৃহের সংখ্যা দাঁড়াবে 1,19,088। বিভিন্ন কর্মসূচির আওতায় এ পর্যন্ত 3.5 লাখ পরিবারকে গৃহ নির্মাণ করে আমরা দিয়েছি। করোনা ভাইরাস মহামারীর সময়েও সামাজিক নিরাপত্তা বলয়ের আওতাধীন বিভিন্ন ভাতা, খাদ্য কর্মসূচি, শিক্ষার্থীদের বৃত্তি প্রবৃত্তি প্রদান সহ আমরা সকল ধরনের সরকারি সহায়তা কর্মসূচি অব্যাহত রেখেছি। এসব কর্মসূচির সুবিধাভোগী মানুষের সংখ্যা প্রায় 5,78 লক্ষ জনগণ। এর মধ্যে বিভিন্ন ভাতাভোগীর সংখ্যা 1,07 লাখ, খাদ্য নিরাপত্তার আওতায় উপকারভোগী সংখ্যা 2,18 লাখ এবং বৃত্তি উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীর সংখ্যা 2,53 লাখ।
প্রিয় দেশবাসী, জনগণের সহযোগিতায় এবং আমাদের সরকারের সময়োচিত কার্যক্রম গ্রহণের ফলে আমরা বিগত 1 বছর করোনা ভাইরাস মহামারীজনিত আর্থিক অভিঘাত খুব ভালোভাবেই সামাল দিতে পেরেছি। আমরা যখন প্রথম ঢেউ সামলে অর্থনীতিকে সাবেক অবস্থার ধারপ্রান্তে নিয়ে আসার পর্যায়ে, তখনই মার্চ মাসে দ্বিতীয় ঢেউ আঘাত এনেছে। এতে করে আমাদের প্রত্যাশিত প্রবৃদ্ধিতে হয়তো খানিকটা ভাটা পড়বে। তবে আমাদের অভ্যন্তরীণ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার হিসাবে এবারও আমরা আশানুরূপ প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হব। গত সপ্তাহে আমাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভ 45 বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে। চলতি বোরো মৌসুমে বাম্পার ফলন হয়েছে। বেশিরভাগ ধান ইতিমধ্যে চাষি ভাইদের ঘরে উঠেছে। সুষ্ঠুভাবে ধান কাটা মাড়াইয়ের জন্য আমরা সাশ্রয়ী মূল্যে হারভেস্টার বিতরণ অব্যাহত রেখেছি। বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিভিন্ন সহযোগী সংগঠনের ছাত্রলীগ, কৃষক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা দেশের বিভিন্ন জায়গায় কৃষকদের ধান কাটতে সহায়তা করেছে। পবিত্র রমজান মাসে আমাদের দলের কর্মীরা দেশের বিভিন্ন স্থানে ইফতার ও সেহরি বিতরণ করেছে। চাষি ভাইরা যাতে তাদের উৎপাদিত ধানের ন্যায্য মূল্য পান, সেজন্য এবার চালের সংগ্রহ মূল্য প্রতি কেজি 40 টাকা এবং ধানের মূল্য 27 টাকা নির্ধারণ করা হয়েছে। প্রিয় দেশবাসী, ঈদের দিন আনন্দের দিন। মনে সব কালিমা দূর করে মানুষে মানুষে ভেদাভেদ ভুলে একে অপরের সঙ্গে মিলিয়ে যাওয়ার মধ্যে ঈদের আনন্দ। আজকের দিনে আমরা হিংসা, বিদ্বেষ, ঘৃণা, লোভ, অহমিকা, ক্রোধ, অহংকার ইত্যাদি যাবতীয় কুপ্রবৃত্তি থেকে নিজেদের মুক্ত করে সাম্য, ভ্রাতৃত্ব, ঐক্য, সৌহার্দ্য, সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়ার শপথ নেব। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কয়েকটি পংক্তি উদ্ধৃত করে আমি আমার বক্তব্য শেষ করছি। পথে পথে আজ হাঁকিব বন্ধু, ঈদ মোবারক আসসালাম। ঠোঁটে ঠোঁটে আজ বিলাব সিন্নি ফুল কালাম। বিলিয়ে দেওয়ার আজিকে ঈদ, আমার দানের অনুরাগে রাঙা ঈদগারে, সকলের হাতে দিয়ে দিয়ে আজ আপনারে, দেহ নয় দিল হবে শহীদ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। মহান আল্লাহ আমাদের সহায় হন। আবারও সবাইকে জানাই ঈদ মোবারক। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রামে মাহমুদা খানম মিতু হত্যা মামলায় গ্রেপ্তার সাইদুল ইসলাম সাকুকে 4 দিনের রিমান্ড দিয়েছে আদালত। দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফিউদ্দিন এই রিমান্ড আদেশ দেন। দুপুরে সাকুকে চট্টগ্রাম মহানগর আদালতে হাজির করে পিবিআই 7 দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করে। এর আগে বুধবার রাতে তাকে রাঙ্গুনিয়া থেকে গ্রেপ্তার করে পিবিআইয়ের কাছে হস্তান্তর করে র্যাব। তার বিরুদ্ধে হত্যাকাণ্ডে মোটরসাইকেল সরবরাহের অভিযোগ রয়েছে। অন্যদিকে বুধবার দুপুরে বাবুল আক্তার সহ 8 জনের বিরুদ্ধে মৃত্যুর বাবা মোশাররফ হোসেনের করা মামলার 7 নম্বর আসামি সাইদুল ইসলাম। ঈদের আগে শেষ মুহূর্তে সেমাই, চিনি, মশলা কিনতে মুদির দোকানে ভিড় করছেন ক্রেতারা। এছাড়া রাজধানীর কাঁচা বাজারে বিক্রি বেড়েছে মাংসের। মুরগির দাম বেড়েছে কেজিতে 30 টাকারও বেশি। ক্রেতাদের অভিযোগ, সরবরাহ ভালো হলেও বাড়তি মুনাফা নিতে বেশি দাম নিচ্ছেন ব্যবসায়ীরা। রাত পোহালেই ঈদ। এ উৎসবে চাহিদা বাড়ে সেমাই, পায়েস সহ নানা মিষ্টি জাতীয় খাবারের। এসব পণ্য কিনতে বাজারে ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো। সব মুদি দোকানেই শোভা পাচ্ছে বাহারি স্বাদের নানা ব্র্যান্ডের সেমাই। 200 গ্রাম প্যাকেটজাত সেমাই বিক্রি হচ্ছে 25 থেকে 35 টাকায়। চাহিদা বেড়েছে তরল ও গুঁড়া দুধ, গরম মশলার। এ সুযোগে কেজিতে 2 টাকা দামও বেড়েছে চিনির। বিক্রি হচ্ছে 72 টাকায়। খোলা মশলার পাশাপাশি বিক্রি হচ্ছে প্যাকেটজাত মশলাও। আগামীকাল ঈদ, এই যে পরিবারের জন্য চিনি, সেমাই ইত্যাদি কেনার জন্য আনছি। সংসারে টুকটাক যা লাগবে এগুলো কিন্তু বাজারে চড়া দামটা একটু বাড়তেছে আর কি। এই সিচুয়েশনে একটু বেশি আর কি, মানে ঈদ মৌসুমে একটু বেশি মনে হচ্ছে। ঈদের আগে চাহিদা বাড়ায় মুরগির দামও বাড়িয়েছেন ব্যবসায়ীরা।
গত সপ্তাহে সোনালী জাতের মুরগি 250 থেকে 260 টাকায় বিক্রি হলেও এখন তা 280 থেকে 300 টাকা। দাম বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 160 থেকে 170 টাকা কেজি দরে। এদিকে বাজারে বিক্রি বেড়েছে গরু ও খাসির মাংসের। সরবরাহ ঠিকই মনে হচ্ছে, কিন্তু দামটা ওরা একটু বাড়িয়ে দিচ্ছে, সেটাই মনে হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে সরবরাহ কোনো ঘাটতি নাই। গরুর মাংসটা মোটামুটি কিনতে পেরেছি নরমাল দামে, কিন্তু খাসির মাংসটা প্রচুর দাম। সেমাই মশলার পাশাপাশি ঈদ উপলক্ষে টমেটো, শসা, লেবু সহ বিভিন্ন সালাতের উপকরণের বিক্রিও বেড়েছে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, ইউরোপ ও যুক্তরাষ্ট্রে উদযাপন হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। করোনা পরিস্থিতিতে গতবারের মতো এবারও করোনার বিধিনিষেধের মধ্যেই পালিত হচ্ছে ঈদ। সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন হচ্ছে ইউরোপ, আমেরিকা ও অন্যান্য দেশেও। মঙ্গলবার সৌদি আরবের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় বৃহস্পতিবার ঈদ উল ফিতর উদযাপনের ঘোষণা দেয় সৌদি সরকার। সৌদি আরবে মুসলমানদের দুই পবিত্র নগরী মক্কার কাবা শরীফ এবং মদিনার মসজিদে নববীতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এই দুইটি মসজিদে ঈদ জামাতে অংশগ্রহণের জন্য বিশেষ অ্যাপের মাধ্যমে অনুমতি নিতে হয়েছে মুসল্লিদের। তুরস্কে দীর্ঘ ৮৭ বছর পর ঐতিহ্যবাহী হায়া সোফিয়া মসজিদে ঈদের জামাতে নামাজ আদায় করেছেন মুসল্লিরা। স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ দূরত্বে নামাজ আদায় করা হয়। মিশরে আল আজহার জামে মসজিদে শত শত মানুষ ঈদের জামাতে অংশ নিয়েছে। গত বছর ঈদ জামাত অনুষ্ঠিত না হওয়ায় এবারের জামাতে ছিল মুসল্লিদের ভিড়। আফগানিস্তানে ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে। ঈদ উপলক্ষে 3 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছে তালেবান। ইন্দোনেশিয়াতেও স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ মসজিদে আদায় করেছেন মুসল্লিরা। একসাথে জামাতে নামাজ পড়ে মুসল্লিরা আনন্দিত। পাকিস্তানে হাজার হাজার মানুষ খোলা মাঠে ঈদের নামাজ আদায় করেছেন। করোনা মহামারীর তৃতীয় ঢেউ চললেও তাদের কোলাকুলি করতে দেখা গিয়েছে। তেহরান সহ ইরানের অন্যান্য শহরে নিরাপদ দূরত্ব বজায় রেখে ঈদের নামাজ আদায় হয়েছে। মুশরিফা নুজহাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেষ করব সংবাদ, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 16 মের পর আবার বাড়ছে লকডাউন। মাস্ক পরতে বাধ্য করতে পুলিশকে দেয়া হতে পারে বিচারিক ক্ষমতা। গত কয়েকদিনের তুলনায় সড়কে কমেছে ঘরমুখো মানুষের চাপ, ভিড় কম ফেরিঘাটেও। করোনায় মৃত্যু আরও 31 জনের, শনাক্ত 1290 রোগী, শনাক্তের হার বেড়ে 9% ওপর। চট্টগ্রামে মিতু হত্যা মামলায় গ্রেপ্তার সাইদুল ইসলাম সাকু 4 দিনের রিমান্ডে। হত্যাকাণ্ডে মোটরসাইকেল সরবরাহের অভিযোগ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সংবাদ শুনতে সবসময় চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।